বইটির ব্লার্বে রয়েছে যে এই কাহিনী নাকি এমন যেখানে রহস্য, রোমাঞ্চ, রূপকথা, ইতিহাস, আতঙ্ক আর অ্যাডভেঞ্চার সব মিলেমিশে একাকার। এরকম উপন্যাস নাকি আগে কেউ পড়েনি। কথা বলছি ম্যাসন সিরিজ ডিটেকটিভ তারিণীচরণ খ্যাত লেখক ডক্টর কৌশিক মজুমদারের লিখিত একটি নতুন উপন্যাস তিমির হনন নিয়ে। বইটি একদমই নতুন রিলিজ হয়েছে এবং আমার পড়া কমপ্লিট। তো এই যে দাবি করা হয়েছে যে এরকম উপন্যাস নাকি আগে কেউ পড়েনি, কতটা সত্যি? এছাড়া কৌশিকবাবুর এই লেখনী কি ওনার সুনাম অক্ষত রাখতে পারল? আসুন আলোচনা করা যায়। প্রথমে আমি গল্পের সারাংশ বা বলা হলো যতটা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে তার নন স্পয়লার সারাংশ আপনাদের সামনে তুলে ধরছি। এখনও অবধি কাহিনী আবর্তিত হয়েছে তিনটি সময়কালের তিনজন মূল চরিত্রকে ঘিরে। অতি প্রাচীনকালে বজ্রবাহুকে কেন্দ্র করে, নিকট অতীতে অঘোরকে কেন্দ্র করে এবং বর্তমান সময় যেটাকে অতিথি বলা যেতে পারে সেটা রসিককে কেন্দ্র করে। এরই মধ্যে বিভিন্নভাবে জড়িয়ে পড়েছেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট ফরচুন থেকে শুরু করে দারোগা নিকুঞ্জ, হানা, আদুরি, সাইগার হোমসের মতন চরিত্ররা। গল্পের শুরুতেই আমরা জানতে পারি আমপোলা নামের একটি গ্রামে তার স্ত্রীকে নিয়ে বাস করে অঘোর। তার যমজ সন্তান হয়, একজনের নাম নবীন ও আরেকজনের নাম রসিক। কিন্তু সেই জন্ম আবার সাধারণভাবে হয় না। যাই হোক, এই অঘোর আবার নাকি নিজের মৃত্যুর দিনক্ষণ আগের থেকে সব জানে। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে কি নিজের ভবিষ্যৎ জানা সম্ভব? এরপরে আমরা দেখতে পাই যে রসিক বড় হয়ে যাত্রা করেছে বিজ্ঞানী রবার্ট ফরচুনের সাথে চীন দেশের উদ্দেশ্যে। তাদের মূল উদ্দেশ্য চা গাছের রহস্য ভেদ করা। কিন্তু আদৌ কি রসিকের এটাই উদ্দেশ্য, নাকি সে চলেছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে? অতি প্রাচীনকালে বজ্রবাহু নিজের রাজার অন্যায় আদেশে দেশছাড়া হয়ে পৌঁছে যায় এমন একটি দ্বীপে যেখানে সে মুখোমুখি হয় দেবতাদের সামনে। তুচ্ছ মানুষ হয়ে সে কিভাবে সেই দ্বীপে পৌঁছালো? এই তিনজনের সম্পূর্ণ আলাদা আলাদা কাহিনী কি কোনোভাবে একই সূত্রে গাঁথা রয়েছে? জানতে হলে পড়তে হবে এই তিমির হনন উপন্যাসটি। এই তো গেল সারাংশ পাঠটি। এবার আসি মূল আলোচনায় যে আদৌ এই উপন্যাসটা সত্যিই নতুন কিছু উপহার দেয়। কাহিনীর পজিটিভ দিকগুলো যদি আমি দেখি তাহলে প্রথমেই বলতে চাই কৌশিকবাবুর ভাবনা। আমপোলা থেকে শুরু করে চীন দেশ পর্যন্ত ওনার যে ভাবনা জাল এই কাহিনীর মধ্যে ছড়িয়েছেন তাতে জড়িয়ে পড়তে আমার বিন্দুমাত্র অসুবিধা হয়নি। যে রূপকথার জগৎ তিনি তৈরি করেছেন তার সাথে বাস্তবতার জগৎকে এত সুন্দর করে মিলিয়েছেন যে কোথাও গিয়ে একবারের জন্য আমার ফোর্স বলে মনে হয় না। সেখানেই আমার দ্বিতীয় পজিটিভ পয়েন্ট চলে আসে, সেটা হলো কৌশিকবাবুর দুরন্ত লেখনী। ওনার লেখার মধ্যে এমন একটা জাদু রয়েছে যে একবার পড়তে শুরু করলে সে লেখা যেন পাঠককে তার সাথে বয়ে নিয়ে চলে এবং সেখানে কোনো বাধা অনুভব হয় না। এই কাহিনীর রচনার ক্ষেত্রেও তা সম্পূর্ণভাবে পরিস্ফুট হয়েছে। 3 নম্বর প্লাস পয়েন্ট হিসেবে বলতে চাই চরিত্রগুলোর গঠন। এই কাহিনীতে অনেক চরিত্রের জমায়েত লক্ষ্য করা গেলেও কোন চরিত্র যে কী কাজ করছে সেটা বুঝতে বা মনে রাখতে গেলে আলাদা করে মাথা কাটানোর দরকার পড়ছে না। কেন এই পয়েন্টটিকে এইভাবে বললাম তার পিছনেও একটি রিজন রয়েছে। যারা কৌশিকবাবুর মেসন ট্রিলজির সাথে পরিচিত তারা জানেন যে কৌশিকবাবু এই ধরনের লেখা লেখেন নন লিনিয়ারভাবে। এই কাহিনীও তার ব্যতিক্রম নয়। হ্যাঁ, শুরুর দিকে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু সেখানেও মুশকিল আসান হিসেবে দেখা গিয়েছে চ্যাপ্টারগুলির নাম, যেটা পুরোই বোঝা যাচ্ছে যে এই চ্যাপ্টারটি কোন সময়রেখাকে অনুসরণ করতে চলেছে। ফলে এরকম একটি জটিল জায়গায় এসেও যেহেতু চরিত্রগুলি গুলিয়ে যাচ্ছে না, সেখানে তো এটা বলতেই হয় যে বলিষ্ঠ চরিত্র গঠন হয়েছে, না হলে সেটা মাথায় থাকবে কেন? সেদিক থেকেও কৌশিকবাবু সফল। এবারে ব্লার্বে লেখা রয়েছে যে এই কাহিনীর মধ্যে সামাজিকবাদে অলমোস্ট সব জনরার মিশ্রণ রয়েছে। সেটা কি আদৌ ঠিক? এর যদি সহজ উত্তর দিই তাহলে এটাই বলবো, হ্যাঁ, একদমই সঠিক। সেটা প্রথম চ্যাপ্টারেই আমরা তার বেশ কিছু উদাহরণ দেখতে পাই এবং সেটা আপনারা বই কেনার আগে ফ্রিতেই পড়ে দেখতে পারেন, কারণ এই প্রথম চ্যাপ্টারটি জনসাধারণের জন্য ফ্রিতেই অ্যাভেলেবেল করে দিয়েছেন লেখক। সেটা পড়ে আমার অনেকটাই শীর্ষেন্দুবাবুর লেখা অদ্ভুতের সিরিজের কথা মনে পড়েছে, যেখানে অলৌকিকতা তো রয়েইছে, তার মধ্যে রয়েছে রহস্য, তার মধ্যে রয়েছে রোমাঞ্চ, আবার তার সাথে হাস্যরসেরও খুব সুন্দর মেলবন্ধন রয়েছে, যেটা আমার ফোর্সড মনে হয়নি। হাসিটা ভেতর থেকেই এসেছে। এবারে কাহিনী যত এগিয়েছে তার সাথে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, ডার্ক বিষয়গুলো খুব সুন্দরভাবে যুক্ত করেছেন। তার সাথে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ইতিহাস এবং তথ্য সব কিছু এত সুন্দরভাবে ব্লেন্ড করেছেন যে আমি সেই স্থানগুলো পড়তে গিয়ে বেশ আনন্দ পেয়েছি। তার সাথে যেটা আরও পারফেক্টভাবে তিনি করেছেন সেটা হলো চ্যাপ্টারগুলোর বিভাজন, যেটা গল্পের গতিকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে বলেই আমার মনে হয়েছে। যেখানে যে পেস প্রয়োজন সেখানে সেটাই আমি পেয়েছি।
এছাড়া গোটা গল্প জুড়ে কৌশিকবাবু একটি দুর্দান্ত থ্রিল মেনটেন করে গিয়েছেন, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনুভব করেছি এবং যেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ফলে এই থ্রিল বিষয়টি আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। আর যেটা না বললেই নয় সেটা হলো কাল্পনিকতার সাথে বাস্তবের ঘটনাগুলোকে এত সুন্দর আর উপভোগ্য করে লেখেন কৌশিকবাবু যে সেই কাল্পনিক ঘটনাগুলিকে বিশ্বাস করতে মন চায়। এই বিষয়টি এবারেও কৌশিকবাবু দারুণভাবে করেছেন, যেটা আমার কাছে আরও একটি প্লাস পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে বুকফার্ম পাবলিকেশন থেকে। বইটিতে মোট 228টি পেজ রয়েছে। আমার বইটির মুদ্রিত মূল্য রয়েছে 396 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে প্রকাশিত হয়েছে। হার্ড কভারের কোয়ালিটি আমার দুর্দান্ত লেগেছে। হার্ড কভারের উপরে ডাস্ট জ্যাকেট রয়েছে যেটা খোলা যায়, এবং সেটা খোলার পর যে হার্ড কভার আসে সেখানে আরেকটি দ্বিতীয় প্রচ্ছদ রয়েছে সারপ্রাইজ হিসেবে। তা আমার খুবই ভালো লেগেছে। বুক ফার্মের বই বলে পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল সেটাও আমার অসাধারণ লেগেছে। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ ও অলঙ্করণের ব্যাপারে। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন কামিল দাস, এবং হার্ড কভারের প্রচ্ছদটি আমার এআই জেনারেটেড বলে মনে হয়েছে। সেই তুলনায় ডাস্ট জ্যাকেটের প্রচ্ছদটি আমার বেশি প্রিয় এবং ওটাই বেটার লেগেছে। এই বইতে যে কয়টি অলঙ্করণ আছে সেগুলি পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ তাতে ডিটেইলিং মিসিং ছিল, যেটা বুক ফার্মের অন্যান্য বইগুলির মধ্যে থাকে। এক্ষেত্রে এই বই অলঙ্করণের দিক থেকে ডিগ্রেডেশন বলেই আমার মনে হয়েছে। এছাড়া বইয়ের শুরুতে এবং শেষে যে দুটি ছবি রয়েছে, প্রথমটি সম্ভবত পর্তুগালের রাজকন্যা ক্যাথরিন ব্রেগেনজার ছবি এবং দ্বিতীয়টি চীন দেশের বন্দরের ছবি, সেগুলি আমার খুবই ভালো লেগেছে। বইটির প্রুফ রিডিং আমার খুবই ভালো লেগেছে। কোনো মুদ্রণ প্রমাদ আমার নজরে আসেনি। বইটির সাথে যে পোস্টকার্ড এবং চায়ের একটি স্যাসে দেওয়া হয়েছে সেটা উপরই পাওনা। এবার আসে নেগেটিভ পয়েন্টে। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এই বইটি একটি বড় গল্পের প্রথম খণ্ড মাত্র, তাই যেসব নেগেটিভ পয়েন্ট আমি তুলে ধরব সম্পূর্ণ গল্প অর্থাৎ পরবর্তী পার্টগুলি পড়ার পর সেগুলি আমার আলটিমেটলি নেগেটিভ পয়েন্ট হিসেবে নাও মনে হতে পারে। এই কাহিনীর প্রথম যেটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হলো চা সংক্রান্ত অনেক তথ্য রয়েছে, যেগুলো পড়তে ভালো লাগলেও সব তথ্যগুলি আমার ততটা এফেক্টিভ বলে মনে হয়নি। এবারে পরবর্তী ক্ষেত্রে সেগুলো কোনো কাজে আসবে কি না তা আমি এখনই জানি না, তাই কিছু এক্সট্রা তথ্যকে আমি আপাতত একটু নেগেটিভ পয়েন্টেই রাখতে চাই। প্রথম দিকে কমেডির পরিমাণ যথেষ্ট থাকলেও যত গল্প এগিয়েছে তত যেন গল্পটি আরও বেশি গম্ভীর, আরও বেশি ডার্ক হয়েছে। ফলে সেই কমেডি জনরার মিসিং আমার কাছে অল্প হলেও একটু নেগেটিভ পয়েন্ট। সমস্ত চরিত্রদের নিয়েও আমার একটু কিন্তু রয়েছে, কিন্তু যেহেতু কাহিনী এখনও শেষ হয়নি তাই এখনই এই বিষয়টিকে নেগেটিভ হিসেবে ধরতে চাইছি না। এছাড়া ডিটেলসিন অলঙ্করণগুলি আমার কাছে প্রচণ্ডই নেগেটিভ একটি পয়েন্ট বলে মনে হয়েছে। আশা করব পরবর্তী বইগুলোতে আগের মতন ডিটেল অলঙ্করণ থাকবে। এবারে উপসংহারে আসা যাক। বইয়ের ব্লার্বে যে কথাগুলো লেখা রয়েছে যে এই রকম উপন্যাস নাকি আগে কেউ পড়েনি, সেই সূত্র ধরেই বলছি, হ্যাঁ, বাংলা সাহিত্যে এরকম ধরনের উপন্যাস আমি অন্তত আগে পড়িনি, বা বলা ভালো পড়েছিলাম না। ফলে এই উপন্যাসটি পড়তে আমার বেশ ফ্রেশ লেগেছে, যার ফলে দ্রুত গতিতে আমি পড়তে বাধ্য হয়েছি, কারণ বইটিকে আমার এক কথায় পেজ টার্নার বলেই মনে হয়েছে। একজন পাঠক হিসেবে আমি অন্তত এটাই চাই। তবে একটি বিষয় বলে দিতে চাই, কেউ যদি ভেবে থাকেন যে মেসন সিরিজের মতন আরও একটি দারুণ লেখা পেতে চলেছি, তাহলে হয়তো আশাহত হতে পারেন, কারণ মেসন সিরিজের কাহিনী অনেক বেশি গ্রাউন্ডেড ছিল। আর এখানে কৌশিকবাবু লিখেছেন রূপকথা জাদু বাস্তবতার মিশেলে এক মহাগাথা, যেখানে পরতে পরতে রয়েছে অলৌকিকতা, যার প্রথম পর্ব শুরু হয়েছে তিমির হননে, বা বলা যেতে পারে রসিকের অলৌকিক যাত্রাপথের এটি মাত্র শুরু। ফলে এই কাহিনী শুরু করার আগে মেসন সিরিজ মাথা থেকে নামিয়ে নিলেই এই অলৌকিকতার মজা নেওয়া যাবে, নাহলে মনে হতে পারে সিম্পলি জাস্ট গাঁজাখুরি, যা ইচ্ছে তাই লেখা। যারা অলৌকিক ঘরানার লেখা পড়তে ভালোবাসেন তাদের এই লেখা পড়ে আশা করি ভালোই লাগবে। আর যারা একটু অন্য ধরনের লেখা পড়তে চাইছেন, যেখানে সামাজিকবাদে রহস্য, রোমাঞ্চ, রূপকথা, ইতিহাস, আতঙ্ক আর অ্যাডভেঞ্চার সব মিলেমিশে একাকার হবে, তাদের জন্য এই লেখাটি একটি ওয়াইল্ড রাইড হতে চলেছে। তবে হ্যাঁ, সবার এই ধরনের লেখা পছন্দ নাও হতে পারে, তাই এই কাহিনীর হয়তো মিশ্র প্রতিক্রিয়া আসতে পারে বলে আমার ধারণা। কারো এই কাহিনী খুবই ভালো লাগবে, আবার কারো কাছে এই কাহিনী একেবারেই গ্রহণযোগ্য নাও হতে পারে।
তবে কৌশিকবাবুকে এই ধরনের একটু অন্য টাইপের লেখা লেখার জন্য সাধুবাদ জানাই এবং পরবর্তী পর্ব সিন্ধু সরস পড়ার অপেক্ষায় রইলাম। পাই দেবে দর্শক বন্ধু, আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাইছি, আপনার যদি পড়া হয়ে থাকে তাহলে আপনি কোন দলে পড়ছেন? ভালো লাগার দলে নাকি খারাপ লাগার দলে? কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।